আরো একটি নতুন সকাল এবং নতুন করে দেখা সবকিছু স্বাগত জানাই একাত্তর সকালে আপনাদের সবাইকে। আপনাদের সাথে আছে আমি তাজিনা। মোটা চালের বাজারে স্থিতিশীলতা থাকলেও চিকন চালের দাম কিন্তু বেড়েছে। খোলা আটা, মসুর ডাল, আলু সহ বিভিন্ন প্রকারের সবজির দামও অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুনের দামও বাড়তি। মাছ মাংসের দাম যেন আকাশ ছোঁয়া একেবারে। বাজার দরের এমন ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যবিত্তরা পড়েছেন সংকটে। পণ্য কিনতে গিয়ে ক্রেতারা আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না কোনোভাবেই। বাজার দরের দাম নীতি এই নিয়ে আজকে আমাদের একাত্তর সকালের আলোচনার আয়োজন এবং আলোচনা করতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ কনজিউমার রাইটস সোসাইটির ফিরোজ আলম সুমন এবং রয়েছেন বিডি নিউজ 24.com এর প্রধান প্রতিবেদক আব্দুর রহিম হারমাসি। দুজনকেই জানাচ্ছি একাত্তর সকালের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভ সকাল। দর্শক, আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন টিভি স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ডায়াল করে। আমি শুরুতেই ফিরোজ আলম সুমনের কাছে যাই। এই যে আমি বলছি যে কটা ইনফরমেশন শুরুতে আমি দিলাম সবগুলোরই দাম বেড়েছে। এরকম ভাবে দাম বাড়তে থাকলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের আসলে অবস্থাটা কি দাঁড়াবে? ধন্যবাদ। না খেয়ে কি থাকবে তারা? 2006 থেকে 2016 সালে 10 বছরে আমরা একটা সমীকরণে দেখেছি যে বাংলাদেশ কনজিউমার সোসাইটি ক্যাবের একটা প্রতিবেদনে যে আপনার এই 10 বছরে চালের দাম, চিকন ও মোটা চালের দাম বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি। 2006 সাল থেকে বিএনপি সরকার এবং 2007 সালের জানুয়ারি থেকে তত্ত্বাবধায়ক সরকার এবং 2009 সালে মহাজোটের আওয়ামী লীগ সরকার কেউ কিন্তু চালের দামের লাগাম, বাজারে যে দামের লাগাম কেউ ধরে রাখতে পারেনি। তো সেই ক্ষেত্রে চালের দাম হয়েছে দ্বিগুণ। আর বর্তমানে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ থাকার কারণেই মিল মালিকরা কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে সরকারের নজরদারি অবশ্যই প্রয়োজন। আর আমরা যেহেতু জানি যারা নিম্নবিত্ত আয়ের মানুষ তাদের প্রধান খাদ্য সরঞ্জাম হলো চাল। তারা 2 মুঠো ভাত কিনে সেটা খাচ্ছে। তো সরকার কিন্তু টিসিবির মাধ্যমে চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন জায়গায় চাল বিক্রি করা। তো আমরা ইতিমধ্যে দেখেছি যে চাল বিক্রি নিয়ে নানান ধরনের দুর্নীতি সমীকরণ হচ্ছে, যে সরকারের যে নির্ধারিত মূল্যের চাল সেগুলা মানুষকে ওইভাবে না দিয়ে এগুলো একটা পর্যায়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। রংপুরে, দিনাজপুরে, গাইবান্ধাতে আমরা নানান জায়গায় দেখেছি। তো আমি মনে করি সেই ক্ষেত্রে সরকারের মনিটরিং বাড়ানো প্রয়োজন। আর সরকার যেটা পারবে সাধারণ মানুষ বা বেসরকারি প্রতিষ্ঠান কখনোই পারবে না। তো চালের লাগামটা যেটা বলতেছিলাম যে আমাদের পর্যাপ্ত পরিমাণ উৎপাদন থাকার কারণেও চালের যে বাজারের যে আপনার লাগামের দাম সেটা গত 10 বছরে কেউই লাগাম ধরতে পারেনি। এতে করে সবচেয়ে বিপাকে পড়েছে যারা নিম্ন আয়ের মানুষ। আর শুধু চাল দিয়ে তো আর ভাত দিয়ে তো আর জীবন পেট চলে না। তার পাশাপাশি যে সবজির বাজারে আপনি দেখেন যেখান থেকে সবজি সরবরাহ হচ্ছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে বা উত্তরাঞ্চল থেকে, সেখানে একটা পর্যায়ে যে দাম আছে সবজি ঢাকা আসতে গিয়ে সবজিটা হয়ে যায় কয়েক গুণ। তার কারণ কি? বাজারে বর্তমানে 60 টাকার নিচে কোনো সবজিই নাই। তো একজন নিম্ন আয়ের মানুষ 60 টাকাতে সবজি কিনবে কি, চাল কিনবে কি, তার জীবনযাপন করবে কি? তো বেঁচে থাকার জন্য বর্তমানে ঢাকা শহরে যারা জীবনযাপন করতেছে এদের অবস্থা দুর্বিষহ। আর আমি যেটা বলতেছিলাম যে আমরা একটা সমীকরণে দেখেছি যে যেখানে সবজি উৎপাদন হচ্ছে ওইখানে সবজির দাম 10 টাকা, সেটা ঢাকায় আস্তে আস্তে 60 টাকা হয়ে যায়। কারণ কি? তো আমরা কয়েকদিন আগে দেখি যে পরিবহন যারা মালিক ছিল, এটা সাকুবে ভালো বলতে পারবে, পরিবহন যারা মালিক ছিল বা যারা ট্রাক মালিক ছিল ওরা একটা স্ট্রাইক করেছে যে ঢাকা শহরে আস্তে আস্তে 10 জায়গা চাঁদা দিতে হয়। তো 10 জায়গা যখন ট্রাকে চাঁদা দিতে হবে তখন তো জিনিসের দামটা তো অটোমেটিক 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হয়ে যাবে। এবং আপনি আমাদের যে উত্তরাঞ্চল থেকে যে আসার যে মূল যে রাস্তা সেটা হলো আপনার দৌলতদিয়া, পাটুরিয়া ফেরিঘাট ও মাওয়া ফেরিঘাট। এইখানে ট্রাক ফেরিঘাটে উঠতে গেলে ওইখানে কয়েক গুণ টাকা দিতে হয় আগে পিছিয়ে ওঠার জন্য। এই একটা চাঁদাবাজি শিকার এই পাশে আসার পরে। তো সরকার যদি এগুলো নিয়ন্ত্রণ করতে পারে অটোমেটিক এই সবজির বাজার অন্যান্য নিত্য
পণ্যের যে বাজার, হ্যাঁ, এটা অটোমেটিক নিয়ন্ত্রণ হয়ে যাবে। আর বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক। আমরা দেখেছি যে এর আগেও আপনার বিভিন্ন মনিটরিংয়ের মাধ্যমে, র্যাবের যে ভ্রাম্যমাণ আদালত ছিল এটার মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় জরিমানা করেছে। আর এগুলো যে সিন্ডিকেট করে, এটা হলো 2, 4, 5 জন 10 জন লোকের কাছে 16 কোটি মানুষ জিম্মি। তো এটা মনে করি যে সরকারের নজরদারি যখন বাড়বে, মনিটরিং বাড়বে, এবং বাজার ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনে প্রত্যেকটা জায়গায় দেখেছি আমরা যে আপনার বাজারের তালিকা আছে, তালিকা বোর্ড আছে, যেখানে নিয়মিত তালিকার কোনো কিছু মেনটেন করা হয় না। পার্শ্ববর্তী 3-4টা দোকান, প্রত্যেকটা দোকান এক এক রকম রেট। সে বলতেছে আমি এখান থেকে কিনেছি, সে বলতেছে আমি এখান থেকে কিনেছি, হ্যাঁ, ওইখানকার চাল 41 টাকা, 42 টাকা, ওইখানকার চাল 45 টাকা। তো নির্ধারিত একটা মনিটরিং থাকবে যে এই বাজারে এর বেশি থাকবে না। তো এটা কে করবে? এটা সরকার করবে, সিটি কর্পোরেশন করবে, হ্যাঁ। তো এতে করে সাধারণ মানুষ স্বস্তিতে জীবন যাপন করতে পারবে। ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, যারা উচ্চবিত্ত মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ, যারা চাকরিজীবী মানুষ, তো রেস্টুরেন্ট বেস যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা তো নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার বাজার থেকে কিনে তো রেস্টুরেন্টে তৈরি করে। কিন্তু এখানে সেই ক্ষেত্রে কি আমরা যারা রেস্টুরেন্টে খাচ্ছি, হ্যাঁ, আমরা যারা ব্যস্ত মানুষ, সবাই তো রেস্টুরেন্টে খাচ্ছে। এখন ঢাকা শহরের প্রায় 70% মানুষ রেস্টুরেন্ট মুখী। তো রেস্টুরেন্টে আপনি গত 1 বছরে যে দাম ছিল, পণ্যের দাম ছিল, বা অফিসগুলো ক্যাটারিং সার্ভিস, আমি যেটা বলছি শুনবো সেটা হচ্ছে যে নিচের মানে গরিব মানুষের ক্ষেত্রেও কিছুটা সহায়ক আছে। আপনি লক্ষ্য করবেন যে যারা ভিজিএফ সরকারি পর্যায় থেকে 10 টাকা কেজিতে চাল, এবং কি ঢাকা শহরে দেখবেন আপনার ট্রাকে টিসিবি 15 টাকা কেজিতে, ওই যে 15 টাকা কেজি চাল আছে, সেই চালটা মানুষ, সাধারণ মানুষ কতটুকু পাচ্ছে? পাচ্ছে। আমি আবার বলছি যে গ্রামের যে ভিজিএফ তার একটা বড় অংশ কিন্তু ওই যে আওতায় চলে আসছে। আমি হারমাসি ভাইয়ের কথা থেকে ফিরোজ আলম সবুজের কাছে জানতে চাই, এই যে সিন্ডিকেট চক্রের কথা বললো, তো এই সিন্ডিকেট চক্রের কারসাজিতে কিন্তু জিম্মি হয়ে পড়ছে, পুরো প্রশাসনও কিন্তু জিম্মি হয়ে পড়েছে, হ্যাঁ, এবং দুর্বল বাজারেও মনিটরিং দুর্বলতা দেখা যাচ্ছে। তো এগুলো নিয়ে আপনি কি বলবেন? কেন হচ্ছে এগুলো থেকে বের হওয়ার উপায়টা কি? এটা যেটা সাগর ভাই বললো যে এটা গুটি কয়েকজন মানুষের কারসাজি, হ্যাঁ। তো যারা মিল মালিক আছে, ওদের তো একটা সংগঠন আছে, মিল মালিক সংগঠনের সাথে সরকার বসুক, যে তোমাদের কি সমস্যা বলো, তোমাদের কৃত্রিম সংকট কোথায় সৃষ্টি হয়েছে, হ্যাঁ। এবং সরকার এর আগেও এর চেয়ে বড় বড় ধরনের সমস্যা সমাধান করে আসছে। আমরা দেখছি গত রমজানে চিনির একটা সংকট তৈরি করেছে মিল মালিকরা। আমরা র্যাবের ভ্রাম্যমাণ আদালতে দেখেছি যে সেখানে অনেক পরিমাণ সিটি গ্রুপ বা অন্য বড় বড় মিল কোম্পানিকে সরকার জরিমানা করেছে। একটার পর্যায়ে তারা কিন্তু ফিরে এসেছে। তো আমরা আমাদের দেশের যে চালের উৎপাদন, আমাদের আমদানি করার প্রয়োজন রপ্তানি করতেছি বহির্বিশ্বে। তো সেইখানে হঠাৎ করে 1 কেজি চালে 8 থেকে 10 টাকা বাড়বে, এটা নজিরবিহীন। এটাই, আমরা এটা নিয়ে আরো অনেক কথা বলবো। একজন দর্শক আমাদের সাথে ফোনে রয়েছে, ফোনটা নিয়ে এসে। হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি সিদ্দিকুর রহমান বলছিলাম। জি বলুন। পলাশী থেকে, ঢাকা পলাশী থেকে। জি বলুন। ঠিক আছে, আমার প্রশ্নটা হলো কি, মানে যে ধনিয়া পাতা আপনার কারণ বাজারে বিক্রি হয় 40 টাকা কেজি, 30 টাকা কেজি, এই ধনিয়া পাতার দামটা খুচরা পর্যায়ে কিনতে হয় 150 টাকা কেজি, 120 টাকা কেজি। তারপরে যে বেগুনটা বিক্রি হয় 25 টাকা, 30 টাকা কেজি, আমরা এটা কিনি 40 টাকা, 60 টাকা কেজি। এই যেমন আজকের বাজার যে টমেটোটা, ভালো যে টমেটোটা 12 টাকা 15 টাকা কেজি কিনা, অথচ বিক্রি করতেছে 30 টাকা কেজি, 40 টাকা কেজি। তো চাঁদাবাজিতে সবচেয়ে বেশি সমস্যা যেটা হলো যে খুচরা পর্যায়ে বিক্রেতাটা, যারা মাঠে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে যারা পরিশ্রম করে আমাদেরকে ফসলটা দিচ্ছে, তরকারিটা দিচ্ছে, কিন্তু তারা ন্যায্য মূল্যটা পাচ্ছে না, পাচ্ছে খুচরা পর্যায়ে যারা আছে তারা। জি। তো এখন দেখা গেল কি একটা জিনিস, যেরকম মনিটরিং যেটা, সেটা হচ্ছে কি আজকে কারণ বাজারে যদি একটা সেল থাকে, মনিটরিং সেল, ওনারা খুচরা পর্যায়ে যারা আছে, এই যে মানে যারা বেচা কিনি করে, যেরকম সাধারণ পলাশী বাজারেই এখানে একজন পুলিশ, 2জন পুলিশ দেখবে যে আজকে এই মালটা কত কিনা এবং কত বিক্রি হইতেছে, একটা রেট বেঁধে দেওয়া যে কাঁচামরিচ ওইখানে যদি 100 টাকা কেজি থাকে, আপনি 120 টাকা বেচেন। জি, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকুন। কি বলবেন ফিরোজ আলম? যেটাই বলতেছিলাম যে উনি যে কথাটা বলছে, কথাটা অতি গুরুত্বপূর্ণ। একটা সাজেশন দিয়েছে যে কারণ বাজারে সবজিটা আপনার হলো 25 টাকা বিক্রি হচ্ছে, সেটা খুচরা বাজারে এসে এটা 60 টাকা হয়ে যাচ্ছে। তো ওইখানে কারণ বাজারে যেটা মনিটরিং সেল থাকে যে এই সবজিটার বিক্রির মার্জিন এত টাকা, আর এইটা এখান থেকে খরচের পরে এটা 40 টাকা বিক্রি হবে। তো এটা তো এখন তো সবকিছু ডিজিটাল অনলাইন সিস্টেম বা মোবাইলের কারণে সবকিছু সহজ হয়ে গেছে। যেমন আমি আপনার ছোট্ট একটা তথ্য দিই, সেটা হলো আমাদের যে ডিমের বাজার, তেজবাজার ডিমের আড়ত আছে, তো ওইখানে ওদের যে সিন্ডিকেট আছে,
ওদের যে মালিক সমিতি, ও রাত্রেবেলা বসে ওরা ডিমের দাম নিজেরা নির্ধারণ করে, আচ্ছা, নিজেরা নির্ধারণ করে, এটা আমি খুব ভালো করে জানি। তো আজকে ডিমের দাম কত হবে ওরা এটা আমদানির উপর ইয়ে করে ওরা ডিমের দামটা নিজেরা নির্ধারণ করে, এবং এটা করে ওরা সারা বাংলাদেশের যে ডিমের ফার্মের ওদেরকে বিল দেয়। এই যে একটা সিন্ডিকেট। তো এখানে যদি আমার তো বর্তমান সিজনে আমার তো যে সাকু ভাই বললো বর্তমানে কোনো প্রাকৃতিক দুর্যোগ নাই, বন্যা নাই, সব কিছুই সহনশীল এবং সবজির পর্যাপ্ত পরিমাণ সরবরাহ। তারপরেও সবজিজাত ঊর্ধ্বমুখী দাম, সবজি জিনিসটা তো সবারই প্রয়োজন। তো সেই ক্ষেত্রে বলছিলাম যে বাজারে যে সেল থাকবে ওইখান থেকে পণ্যটা কিনা হলো 10 টাকা, সেখানে ঢাকা পর্যন্ত আসছে সেটা 80 টাকা হয়ে যায়। কি কারণে? তো কারণ হলো রাস্তায় যে টাকার যে পরিমাণ সিন্ডিকেট, এবং হলো কারণ বাজারে যেখানে বিক্রি করতে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করতেছে। আমি ঠিক এই যে দর্শক আবারও স্বাগত আপনাকে 71 সকালে। আমরা আজ কথা বলছিলাম বাজারের দরদাম নিয়ে, এবং আমরা চলুন আলোচনা আবার ফিরে যাই। আমরা বিরতিতে যাবার আগে অনেক প্রসঙ্গ নিয়ে বলছিলাম যে আসলে লাভটা কিভাবে করা যায়, কিন্তু তার আগে আমি একটু জানতে চাই যে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে গত মাসে শেষের দিকে দেশের বাজারে ভোজ্য তেলের দাম লিটারে 2 থেকে 4 টাকা বাড়িয়ে দিয়েছে মিল মালিকরা। তো এটা নিয়ে আপনি কি বলবেন ফিরোজ আলম সবুজ? আমরা সরকারের একটা পরিসংখ্যানে দেখেছি, যেহেতু সামনেই রোজা আসছে এর জন্য তেলের দামটা নিয়ে একটু কথা বলাটা প্রয়োজন হয়ে পড়েছে। আমি যে রোজা যেহেতু আসছে, আমাদের যে মুসলিম দেশগুলো আছে, তো সেখানে প্রত্যেকটা দেশেই আপনার বিশেষ করে আপনার মিডিল ইস্টে রমজানের জন্য একটা বিশেষ ছাড় থাকে, যে প্রত্যেকটা জিনিসের দাম নিম্নমুখী থাকবে, কম থাকবে, এবং মানুষ ভালোভাবে সিয়াম সাধনা করবে। তো সেই বহির্বিশ্বের চেতনার মানে বহির্বিশ্ব চিন্তা থেকে উল্টা হলো বাংলাদেশে, যে কিছু ব্যবসায়ী আছে যে সারা বছর ব্যবসা করবে না, রোজার 1 মাস একটু বেশি ব্যবসা করবে। হ্যাঁ, তো ধর্মীয় চিন্তা ভাবনাকে উপেক্ষা করে তারা এটা করতেছে। আর আন্তর্জাতিক যে তেলের বাজার অনেকদিন যাবতীয় নিম্নমুখী স্ট্যাবল আছে, তারপরেও দেখেন একটা কৃত্রিম সংকট তৈরি করে সামনে রোজা চলে আসতেছে, একটু বেশি লাভ করতে হবে। এখন থেকে যদি তারা কারসাজি না করে তাহলে এটাকে সামনের দিকে কাজে লাগানো যাবে না। তো সেই ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের বর্তমানে যে বাণিজ্য মন্ত্রী আছে তোফাল আহমেদ, হ্যাঁ, তো সে অন্তত আন্তরিক এবং বিচক্ষণ একজন ব্যক্তিত্ব, তো তার নেতৃত্বে কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে সরকার যে মনিটরিং সেল করতেছে, গতবার রোজায় দেখেছি আমরা যে অনেকগুলো বড় বড় মিল মালিককে, মিল কোম্পানিকে সরকার জরিমানা করছে র্যাবের আদালতের মাধ্যমে। তো সরকার যদি তাদেরকে সবসময় মনিটরিং করে এবং তাদেরকে নিয়ে বসে যে আন্তর্জাতিক বাজারে যে তেলের যে অপরিশোধিত যে তেলের যে ব্যারেল প্রতি যে দাম আর বর্তমান দেশের দাম স্টেবল আছে, তো সেই ক্ষেত্রে 2 থেকে 5 টাকা বোতলজাত তেল বাড়ানোর মানে দাম বাড়ানোর কোনো যুক্তি নেই। সেই ক্ষেত্রে বলতেছি যে নজরদারির কথা, নজরদারি সবসময় করতে হবে, যে আপনার নজরদারি সবসময় করতে হবে। রহিমা যেটা বলে এসছে যে আপনার মহাজোট সরকারের প্রথম স্টেজ ছিল যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, তো সেটা কোনোভাবেই কোনো সরকারই পাচ্ছে না। তো যারা নিম্ন আয়ের মানুষ তাদের তো বেঁচে থাকার মনে হলো 2 মুঠো ভাত, হ্যাঁ, এটা হলো তাদের প্রধান চাহিদা। তো সেটা যদি তারা সঠিকভাবে না করতে পারে তাহলে নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে, এবং বিশেষ করে সামনের দিকে আরো পড়বে। আমি লাইনটা কেটে গেছে, আবার নিশ্চয়ই উনি আমাদের সাথে যুক্ত হবেন। আমি ফিরোজ আলম সবুজেরকে জানতে চাই আপনার কাছে যে আপনি বাংলাদেশ কনজিউমার রাইটস সোসাইটির সাথে রয়েছেন, আপনাদের জায়গা থেকে আপনাদের করণীয়টা কি এইরকম বাজারের দ্রব্যমূল্যের এই যে অসহনীয় অবস্থায় চলে যাচ্ছে সবকিছু? সেটা হলো আমরা দীর্ঘদিন যাবত সরকারকে বলে আসছি এবং নোট দিচ্ছি যে বাজার যে নোট দেবার পর যে সেটা কার্যকর হচ্ছে না, সেই ক্ষেত্রে কি করছেন? তো সেই ক্ষেত্রে কাজ করবে সরকার। আর আমরা সরকারকে প্রতিনিয়ত বলে আসছি যে একটা মনিটরিং সেল করার জন্য, বাজার ব্যবস্থা জোরদার করার জন্য, যেখান থেকে পণ্য উৎপাদন হচ্ছে সেখানে উৎপাদন খরচ এবং ঢাকামুখী যে পণ্য আসতেছে সেক্ষেত্রে বিভিন্ন আর ভোক্তাদের যে কথা চিন্তা করে বাংলাদেশ কনজিউমার সোসাইটি কাজ করে যাচ্ছে, হ্যাঁ, আর সেটা ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। আর বাজার যে মনিটরিং ব্যবস্থা যে একটা সময় ছিল যে বাজার মনিটরিং ব্যবস্থা যে দুর্বল ছিল, এটা দিন দিন কিন্তু শক্তিশালী হচ্ছে, সরকারই শক্তিশালী করতেছে। আর বর্তমান সরকার এই ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক, হ্যাঁ। তো আমাদের যে দীর্ঘদিনের সমস্যাগুলো ছিল এগুলো তো একদিনের সমস্যার সমাধান হবে না, এটা আস্তে আস্তে সমাধান হবে। সেক্ষেত্রে বাংলাদেশ কনজিউমার সোসাইটি কাজ করে যাচ্ছে এবং ভোক্তাদের সচেতনতা যেটা বললো যে এই জিনিসটা হলে আমরা একটা আন্দোলন করবো, পার্শ্ববর্তী দেশে যে 1 টাকা বাড়লে যেটা হয় এটা হচ্ছে। আর হলো ব্যবসায়ীদের কারসাজি তো অবশ্যই আছে, যেমন পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের যে জিরা আসে, আমরা দেখতে পাচ্ছি যে গত 5 দিনে আপনার জিরার দাম বেড়েছে 10 থেকে 15 টাকা,
তার কারণটা হলো, সবচেয়ে বড় কারণ হলো যে যারা জিরা আমদানি করতেছে, হ্যাঁ, তারা যে রেটে জিরা আনতেছে এখান থেকে, আর যারা যারা অবৈধভাবে জিরা বাংলাদেশে আনতেছে তারা তার চেয়ে কম দামে বিক্রি করতেছে। তো যারা এলসি করে সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে জিরা আনতেছে তাদের জামে, আর যারা চোরাচালানি ভাবে জিরা বাংলাদেশে আনতেছে ইন্ডিয়া থেকে, তাদের সাথে পারতেছে না। তো চোরাচালানি রোধ করবে কে? সরকার। এটাকে মনিটরিং করবে কে? সরকার। হ্যাঁ, তো সরকারকে এই ক্ষেত্রে আন্তরিক হতে হবে, কঠোর ভূমিকা পালন করতে হবে, এবং প্রত্যেকটা বাজারে মনিটরিং সেল থাকবে, এবং বর্তমানে যে ডিজিটাল পদ্ধতি সরকারের, সেক্ষেত্রে সবকিছু অতি সহজে করা সম্ভব। আর বুঝতে পারছি। আচ্ছা, আমি আপনার কাছে আরো একটা ব্যাপার জানতে চাই, যে ভোক্তা অধিকার সংরক্ষণের যে আইন রয়েছে তা প্রয়োগ না হওয়ায় ভ্রাম্যমাণ আদালত নিষ্ক্রিয় থাকছে এবং পণ্য মূল্যের তালিকা প্রদর্শন না করার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা। এক্ষেত্রে আপনি কি বলবেন? ভোক্তা অধিকারের যে মনিটরিং সেল বা মোবাইল কোর্ট আছে ভ্রাম্যমাণ আদালত, আমরা ইতিমধ্যে দেখেছি যে তারা বাজার মনিটরিং করতে গিয়ে বিভিন্ন দোকানে অভিযান চালাচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন শপিং মলে অভিযান চালাচ্ছে। তাদের যেটা মূল করে নিয়ে যে ভোক্তার যে চাহিদা অনুযায়ী যে জরিমানা করা, বাজার মনিটরিং করা, সেই ক্ষেত্রে তারা ততটা তৎপর না। ভোক্তার কাছ থেকে তারা নিবে, যেমন কারণ বাজার ভোক্তা টিসিবি ভ্রমণে যে ভোক্তা অধিকার আছে, যেমন আপনার কোনো একটা জিনিস ওদের অ্যাক্টিভ আছে, সেটা হলো কোনো জায়গায় যদি আপনার এমআরপির বেশি পণ্য দ্রব্যের দাম বেশি রাখা হয়, তাই সেখানে তারা জরিমানা করতেছে। তো এই যে একটা আইন আছে, এটা হলো একটা বড় বড় রেস্টুরেন্টে যখন আপনি কোনো কিছু মূল্য সংযোজন করা হবে, সেটা তো সে বেশি দামে বিক্রি করবেই। হ্যাঁ, বা খাবারটা ফ্রিজিং করছে, তাকে সার্ভিস দিচ্ছে, সব কিছু করতেছে, সেই ক্ষেত্রে তারা করতেছে। কিন্তু বাজারে যে ভোক্তার যে অধিকার বা স্বাস্থ্যসেবার যে নিশ্চিত, আমরা দেখেছি যে বিভিন্ন সময় একটা তাৎক্ষণিক ঝটিক অভিযান চলে, আর এটা সাময়িকভাবে চলতেছে না। এটাকে কন্টিনিউ চালানো লাগবে, বাজার মনিটরিং সেল লাগবে। কেউ যদি কখনো, আর স্বাস্থ্য সচেতনার যে ব্যাপার আপনার সাধারণ মানুষের, সেটার কথা চিন্তা করতে হবে যে আমরা বাজার থেকে যে ফল কিনতেছি, অনেক দাম করে, অনেক শখ করে ফল কিনতেছি, সেটা আমাদের জন্য কতটা স্বাস্থ্যসম্মত। বিগত দিনে যে ফরমালিন ছিল, বর্তমানে আপনার ভোক্তারা, যারা ভোক্তা আছে, তারা সচেতন হওয়ার কারণে কিন্তু ফরমালিনের প্রভাব অনেকটা কমে গেছে। যেমন আপনার যে খাবারে মাছি পড়ে না, সেই ফল আমরা কিনতে চাই না। তো এই ক্ষেত্রে সবাইকে আগে আসতে হবে। তো সবার আগে এই যে সবাইকে এগিয়ে আসার ক্ষেত্রে আমি যদি বলি যে আপনাদের তো কাজ যেটা রয়েছে, যে সাধারণ মানুষ বা যে আপনাদের কমপ্লেইনগুলো আসছে, সেগুলো নিয়ে আপনাদেরকে ফলো আপ করা এবং সামনের দিকে সেইভাবে নীতি নির্ধারণ ঠিক করাতে, এই যে সাধারণ মানুষ যে অভিযোগগুলো নিয়ে আসে, সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে আশ্বাসটা দিচ্ছেন কোন জায়গা থেকে? আশ্বাস তো আমরা যখন মাঠে কাজ করব, তখন মাঠে কাজ করার জন্য আমাদের প্রয়োজনের প্রশাসনের সহযোগিতা। তো প্রশাসন মানে সরকার। তো প্রশাসনের সহযোগিতা যদি পরিপূর্ণ না থাকে, আমরা তো কাজ করতে পারতেছি না। আমি যেটা আগে বলছি যে সরকারকে অবশ্যই আন্তরিক হতে হবে এবং বাজারের মধ্যে সেল জোরদার করতে হবে। আচ্ছা, আমি এই জায়গা থেকে হারমোসি ভাইয়ের কাছে জানতে চাই যে ওনাদের পত্র এবং তা নিয়ে চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই। আমি ফিরোজ আলম সবুজের কাছে জানতে চাই, এই যে বাজারের মাংসের যে অস্বাভাবিক একটা দাম হয়েছে, 550 টাকা কেজি গরুর মাংস, তো এইভাবে যদি দাম হয়, তাহলে ওই যে সেটা হারমোসি ভাইয়ের কথা বলতে হয় যে যারা উচ্চবিত্ত রয়েছেন, তাদের আসলে এটা হেডেকেরই ব্যাপার না, 800 টাকা হচ্ছে না 400 টাকা হচ্ছে না 500 টাকা হচ্ছে, শুধু তাদের কাছেই আসলে বাজারের জিনিসগুলো তাদের রান্নাঘরেই মানে শোভা পাবে। তাহলে কি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা মাংসের চেহারা কখনো তাদের রান্নাঘরে দেখবে না? হ্যাঁ, অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হলো যে আমরা দেখেছি যে গরুর মাংসের দাম যদি 1 বছরের মনিটরিং করি, 1 বছরে গরুর মাংসের দাম বেড়েছে আপনার প্রায় 200 টাকা। 200 টাকা গরুর মাংসের দাম বেড়েছে। তার সবচেয়ে বড় অজুহাত হলো ভারত থেকে যে আমদানিকৃত গরু, সেটা বন্ধের কারণে। তো আমাদের দেশেও কিন্তু বর্তমানে গরুর উৎপাদন চাহিদা অনেক ফার্ম হয়েছে। আপনাদের যে কারণ বাজারে আমাদের যে গাবতলি যে মনিটরিং, হ্যাঁ ওইখানে। আর যে গরুর মাংস 550 টাকা, এটা তো বর্তমানে নিম্ন মানুষের জন্য স্বপ্ন যে আমি গরুর মাংস খাবো। আর ঢাকা শহরে বা ঢাকার বাহিরে এমনও মানুষ আছে যে কোরবানি ছাড়া গরুর মাংস চোখেই দেখে না। আর 1 কেজি মাংস কি সে 1 কেজি পাবে না? 1 কেজি যদি মাংস কেনে, সেখানে আপনার ওজন কম ধরতে হবে 100 গ্রাম সর্বনিম্ন। আটের মধ্যে হাড় চর্বি তো অবশ্যই থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি সর্বমোট 600 গ্রাম মাংস পাচ্ছেন। তো একজন নিম্ন আয়ের মানুষ, আপনি 600 গ্রাম মাংস নিয়ে তার পরিবারে 4-5 জন লোক, সবাই তো 2 টুকরা করে জুটবে না। তো সেই ক্ষেত্রে আমদানি মানে আমাদের যে আমদানি, যে ভারত থেকে যে গরু, সে আগের যে এরা স্থিতিশীল ছিল, ভারতের সাথে আমাদের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক করে যে আমাদের যে গরুগুলো আসে, হ্যাঁ, সেটা যদি সরকার যদি সেক্ষেত্রে আমদানিটা
আপনার বাড়াতে পারে, সেই ক্ষেত্রে গরুর মাংস বাজারে স্ট্যাবল থাকবে। সেই ক্ষেত্রে খাসির মাংস 750 থেকে 800 টাকা কেজি। তো এই যে একটা চিন্তা করে যে এখন আপনার নিম্নের মানুষের জন্য এটা হলো স্বপ্ন, এটা অনেক। সেই ক্ষেত্রে আগে আসতে হবে, সেই ক্ষেত্রে বাজার যে মনিটরিং সেলের ব্যবস্থা, সরবরাহের ব্যবস্থা, তারপরে গাবতলী যে হাটের মনিটরিং ব্যবস্থা। আপনি যেটা বললেন যে আমাদের ইন্ডিয়া থেকে গরু আসছে না, ভারত থেকে গরু আসছে না বলে কিছুটা বেড়ে গেছে, কিছুটা না, অনেকটা মানে বেড়ে গেছে। তো আমাদের এখানে তো যদি বলি ছাগলের বলি খাসির মাংসের কথা, তো আমাদের এখানে তো প্রচুর পরিমাণে ছাগল রয়েছে। সেই ক্ষেত্রে ইয়েটা হচ্ছে কেন, সেটার দামও তো বেড়েছে। যদি দেখবেন যে 2 থেকে 2.5 মাস আগে আমাদের ব্যবসায়ীরা মানে বললেন যে গাবতলীর ইজারা সবকিছুর দাম বেড়েছে, সংবাদ সম্মেলন করে বললেন যে তারা জাস্ট মানে 7 দিনের ধর্মঘট করলেন, বাজারে মানুষ যে প্রতি গরুতে 10,000 টাকা বেশি দিয়ে কিনতে হয় ওভারঅল বললে হতে, এবং তারা বললেন তাদের দাবি যদি মানা হয় তাহলে 300 টাকা কেজিতে তারা 300 টাকা কেজিতে খাওয়াতে পারবেন। এখানে কিন্তু শুধুমাত্র ভারত থেকে গরু আসছে না এটি না, তাদের দাবি যেগুলো ছিল তাদের অনেক দাবি ছিল, চাঁদাবাজি, ইজারা, এইসব দাবি ছিল। আমার কথা প্রশ্ন হচ্ছে যে 7 দিনে ধর্মঘট করলেন তারা, ধর্মঘটের সময়ে দাম কিছু কিছু জায়গায় বিক্রি হতো, সেটা যে দাম বেড়ে গেল 500 টাকা 550 টাকা কেজি হয়। পরবর্তীতে যখন তারা ধর্মঘট প্রত্যাহার করে নিলেন তখন কিন্তু আগের যে দামটা বেড়ে গেছিল 550 টাকা 500 টাকা কেজি, সেই দামই তারা গরু মাংস তখন গরু মাংস বিক্রি হতো 420 থেকে 450 টাকা, 400 টাকা 420 টাকা 400 ছিল। কিন্তু তারা ধর্মঘট করার পরে ইস্তিহার দেওয়ার পরে সেটা আরো 60 থেকে 70 টাকা বেড়ে গেল, সেই দাম এখনো কমেনি, ওই দামই তারা দিচ্ছে। তাহলে কি উপায়? তাহলে আমি বলবো যে ওই যে মেয়র সাহেবের উদ্যোগে রমজানের বাজার মনিটরিং এর ক্ষেত্রে আপনার নগর ভবনে আমি সেখানে উপস্থিত ছিলাম, যে সকল মাংস ব্যবসায়ীতে ডাকা হয়েছে, ডাকার পরে বলছে যে আপনাদের গরু আপনাদের মাংসের দাম বলেন, মাংসের দাম বলে। সকল মাংস ব্যবসায়ী আসছে যে আপনাদের মাংসের দাম 380 টাকা দিলে হয় না, ওনারা শেষ পর্যন্ত 400 টাকা নির্ধারণ করে নিছে। 400 টাকার বেশি মাংস বিক্রি করতে পারবে না। খাসির মাংস দিছে আপনার বরকির মাংস দেওয়া হয়েছিল আপনার 450 টাকা, খাসির মাংস দেওয়া হয়েছে 520 টাকা। তো সেই 4টা টানায় দেওয়ার পরে তারা কিন্তু সব জায়গায় 400 টাকা কোনো মাংস ব্যবসায়ী বিক্রি করে নাই। সিটি কর্পোরেশনের চার্ট থাকার পরও সিটি কর্পোরেশন যদি মোবাইল কোর্টের ভ্রাম্যমাণ আদালত থাকতো যে 400 টাকার বেশি যে মাংস বিক্রি করবে তাকে জরিমানা করবে, তার দোকান বন্ধ করে দেওয়া হবে, সেটা কিন্তু মনিটরিং করে নাই। হ্যাঁ, তো আপনার সেই জিনিসটা কিন্তু মনিটরিং করা হয় নাই। তো এই যেটা মনিটরিং এর ব্যাপারটা করছি যে একটা দাম নির্ধারণ ঠিক করে দেবে, বাণিজ্য মন্ত্রণালয় বলবে তোমাদের কি কি সমস্যা আসো, তো তারা দাম কমানোর জন্য আন্দোলন করলো। এখন তারা আন্দোলন করার পরে সেটা আপনার 70 টাকা কেজিতে বেড়ে গেল। এটা তো বিপাকে পড়ছে হলো সাধারণ মানুষ। আর ভোক্তার দিকে যেটা বলতেছি যে পণ্যের নির্দিষ্ট কোনো দাম থাকলে ভোক্তা আপনি কমপ্লেন করতে পারবে যে পানিটার দাম 15 টাকা, সে আমাকে 20 টাকা বিক্রি করতেছে। তো দামটা বেঁধে দিবে কে? দামটা বেঁধে দেবে সরকার বা সিটি কর্পোরেশন, যে গরুর মাংস 400 টাকার বেশি বিক্রি হবে না, সাইনবোর্ড থাকবে। আমি তখন না, আমি ভোক্তা হিসাবে গিয়া কনজিউমার সোসাইটিতে আমি গিয়া একটা কমপ্লেন করতে পারো যে এখানে 400 টাকা সরকারের দাম মাংসের দাম, আর বিক্রি হচ্ছে আপনার হলো 450 টাকা। তো সঠিক যদি নির্ধারিত মূল্য না থাকে সেক্ষেত্রে ভোক্তারা কিভাবে কমপ্লেন করবে? সেটাই খুব চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সবশেষে আপনার কাছে জানতে চাই, ফিরোজ আলম সুমনের কাছে, যে বাংলাদেশ কনজিউমার রাইটস সোসাইটির পক্ষ থেকে আগামীতে কি উদ্যোগ রয়েছে যেটাতে আমাদের সাধারণ মানুষ একটু স্বস্তির জায়গায় যেতে পারে? সময় একেবারেই শেষ, খুব অল্প কথায় এটা বলবেন। তো বাংলাদেশ কনজিউমার রাইটস সোসাইটি নিরলসভাবে কাজ করছে বলেই মানুষের ভোক্তার যে আয় বা একটা কমপ্লেন করার একটা ব্যবস্থা বা জায়গা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের কাজ আমরা নিরলসভাবে করে যাচ্ছি। সেই ক্ষেত্রে হলো পণ্যের যদি নির্ধারিত দাম থাকে তাহলে সুনির্দিষ্টভাবে কোনো ভোক্তা সেখানে কমপ্লেন করতে পারবে। তো সেইখানে আমাদের জোর দাবি হলো যে সরকার এবং সিটি কর্পোরেশন যে বাজারগুলো আছে পণ্যের একটা নির্দিষ্ট দাম থাকবে, যেমন মাংস, চিনি, চাল, ডাল, এগুলো তো সচরাচর বাড়ে না, একটা দাম থাকবে। আর ভোক্তাদের কমপ্লেন করার জন্য অনলাইন আমরা সেল করতেছি, অনলাইন সেল করতেছি, যেখানে ভোক্তা আপনার ওইখানে না গিয়ে সে তার অনলাইনের মাধ্যমে বা ফেসবুক বা ওয়েবসাইট এর মাধ্যমে তারা এখানে কমপ্লেন করতে পারবে এবং সেইখান থেকে একটা পিনকোড নিয়ে নেবে এবং ইনস্ট্যান্সের ছবি তুলে ওইখানে এটা কমপ্লেনটা করতে পারবে। কিন্তু প্রযুক্তিকে যেহেতু যেটা সাকিব ভাই বললো যে 2 টাকার জন্য তার অফিস সময় ব্যয় লিখিতভাবে ওইখানে গিয়ে সেইগুলা করবে, তারা তো ওই রকম সময়ও নেই। হ্যাঁ, ওরকম সময় নেই, বা ওইখানে কমপ্লেন করতে হবে, সে যেতে পারতেছে না, ট্রান্সপোর্টের সমস্যা, যাতায়াতের ব্যবস্থা। তো আমরাই অনলাইন সেল করতেছি, যেখানে অতি সহজে তারা অনলাইনের মাধ্যমে বা ফোন নাম্বারের মাধ্যমে কমপ্লেন করতে পারবে এবং বাজার মনিটরিং সেল ব্যবস্থা জোর করে দেবে। এবং ভবিষ্যতে সরকার এবং বাংলাদেশ কনজিউমার সোসাইটি একসাথে কাজ করবে এবং সাধারণ ভোক্তা মানুষের আপনার অধিকার নিশ্চিত করবে।
এটা আমরা জি, আশা করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দুজনকেই ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের ৭১ সকালের আয়োজন। জানতে চাই আপনার কথাতে যোগ দিন আমাদের ৭১ ফেসবুকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিনের সকালকে একটি নতুন সকাল মনে করে নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। যাবার আগে আপনাকে জানিয়ে দিয়ে যাব সারা দেশের আবহাওয়ার খবর এবং সবশেষে বলবো অবশ্যই থাকুন আমাদের ৭১ টিভির সাথে।